আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। জয়ী হওয়ার পরদিনই হালিশহর 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস সমস্ত এলাকায় খুলে ফেললেন তাদের দলীয় ব্যানার। হালিশহরকে মডেল করার লক্ষ্যে পৌঁছতে যান 4 নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস ওরফে শিবা। তাই জয়ী হওয়ার পর নিজস্ব দলের ব্যানার তিনি খুলে ফেললেন। এছাড়া তার সঙ্গে ছিলেন ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা দেবাশিস পাস ওরফে লালটু ও অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা। উদ্যোগটা হচ্ছে নির্বাচনে হয়ে গেছে। আমরা যেটা করছি সেটা হচ্ছে যেখানে যেখানে দেওয়ালে পোস্টার ব্যানার আছে ফ্ল্যাগ আছে সেগুলো আমরা সব খুলে দেবো এবং এটা গত পরশুদিন ভেবেছিলাম করব, কিন্তু কিছু কাজের চাপ ছিল হয়নি। গতকালকে নির্বাচনের রেজাল্ট বেরিয়ে গেছে, ওই জন্য আমি নিজে দাঁড়িয়ে থেকে উদ্যোগ দিয়ে দলের কর্মী এবং নেতৃত্ব রয়েছে, এখানে লালটু রয়েছে, মধু রয়েছে, বুবাই রয়েছে, তাপসদা রয়েছে, আমাদের বারিন রয়েছে, তরুণ রয়েছে, গুপ্তাজি রয়েছে, সমীর রয়েছে, ডাক্তার বিজু প্রামাণিক, এদের সব নেতৃত্ব এবং দলের কর্মীরা রয়েছে, ঋষদা আছে, আমাদের নিমাইদা আছে, আমাদের জুনিয়র রাজুরা রয়েছে, নিয়ে পলাশ এদেরকে নিয়ে আমি সব জায়গায় যাচ্ছি যেখানে যেখানে হচ্ছে সেটা এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ওয়ার্ডে। শহরকে এটা রাখতে হবে, এটা এই শহরকে হালিশহরের জায়গায় নিয়ে আসতে হবে। হালিশহরকে আগামী দিন আমরা নতুন বোর্ডে আমরা হালিশহরকে মডেল পৌরসভা হিসাবে করতে চাইছি। আমরা তাহলে পুরো মানে হালিশহর 4 নম্বর ওয়ার্ডে পুরো ঘুরে আপনি সব এগুলো আমরা করবো। ফ্ল্যাক্স ব্যানারগুলো ফ্ল্যাক্স ব্যানার যেগুলো রয়েছে এগুলো সব আমরা খুলবো এবং খুলছি, এবং বাকিটুকু আমাদের ওয়ার্ডের যে কর্মী নেতৃত্বরা আছে তাদেরকে আমি নির্দেশ দিয়ে দিচ্ছি যে অবিলম্বে যেন ঘুরে ওয়ার্ডের ভেতরে যত আছে, যত ফ্লেক্স ব্যানার আছে, পোস্টার আছে, আমার দলের পোস্টার রয়েছে, আমরা সেই জায়গাটাকে রাখছি এবং যেন মানুষের যাতে কোনো অসুবিধা, হয়তো সাময়িক কিছু অসুবিধা হয়েছিল তার জন্য আমরা এই ব্যাপারে ক্ষমাও চেয়ে নিচ্ছি, তার জন্য যে হয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এটা আমরা করে নিচ্ছি। তো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখছি, এই কারণেই আমরা হালিশহরকে মডেল পৌরসভা হিসাবে আমরা প্রার্থী যে এই ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন এবং কাউন্সিলর, তিনি যে পরিষ্কার পরিচ্ছন্ন যে করার জন্য যে উদ্যোগ নিয়েছেন, কী বলবেন? এখন প্রথমেই ওনাকে ধন্যবাদ দেবো এই কারণে যে সবাইকে নিয়ে উনি সর্বপ্রথম এই কাজটি করছে। কেননা আপনি দেখে থাকবেন আমাদের পৌরসভা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে নবম হয়েছিল ভারতবর্ষের হ্যাঁ। তো পরিষ্কার পরিচ্ছন্নতা তো তারই দরুন আমরা প্রত্যেকে নেমেছি যাতে সেই 9 নম্বরটাকে যাতে আরও উপরে আমাদের নিয়ে আসা যায়, সে কারণেই আমরা উদ্যোগ নিয়েছি এবং সকলে মিলে সেই উদ্যোগে সামিল হয়েছে। সকলেই আছে এখানে, আপনারা দেখছেন। তো আমরা টোটাল কাজটাই আজকে সম্পূর্ণ করব। তা আপনারা খুব খুশি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ব্যুরো রিপোর্ট, রেগুলার নিউজ। পুজো বা বিয়েবাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নাম্বার 9051463377। আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। নৈহাটি রেলওয়ে বুকে হলে ভারতীয় রেলওয়ে শ্রমিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন শ্রমিকদের সম্মানিত করা হলো। এই সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মনোরঞ্জন কুমার ছাড়াও অন্যান্য নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানে মঞ্চ থেকে পদাধিকারীদের সম্মানিত করা হয়। তাছাড়া ভারতীয় রেলওয়ে বিভিন্ন মালবাহী গাড়ি লোডিং আনলোডিং যারা করার, অর্থাৎ সেই শ্রমিকরা তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আজ দেওয়া হলো এবং শ্রমিক নেতা জানান আগামী দিনে তাদের পারিশ্রমিক বাড়ানোর আলোচনাও চলছে। रेलवे माल गोदाम श्रमिक संघ विगत 1998 से रेलवे माल गोदाम में काम कर रहे मजदूरों का पहचान के लिए, उनकी सुविधाओं के लिए, उनके हक अधिकार की लड़ाई लड़ते आ रहे हैं। 1998 से यह संगठन ने कई बार देश के संसद भवन का घेराव, जेल भरो आंदोलन, सभी तरह के लड़ाई लड़ने का काम किया। उसके बाद
जब 2003 की बैठक हुई थी वर्तमान श्रम मंत्री साहब सिंह वर्मा जी के साथ में, उस कैबिनेट की बैठक में इन रेलवे माल गोदाम के मजदूरों के हक अधिकार के लिए प्रस्ताव पारित हुआ था, परंतु वो देश में लागू नहीं हो पाया। जब ये 2019 में 44 श्रम कानून को संशोधन किया गया, उसमें हमारे सभी संगठन के पदाधिकारी ने मिलकर उस समय के वर्तमान श्रम मंत्री और भारत सरकार के समक्ष बैठक करके उस श्रम कानून में रेलवे माल गोदाम का जो कोई पहचान नहीं था उसमें उसको जोड़ने का काम किया गया और भारत सरकार ने रेलवे माल गोदाम के श्रमिकों को पहचान देने का जो उन्होंने काम किया, इसके लिए मैं उनका हार्दिक अभिनंदन स्वागत करता हूँ। 23 मार्च 2021 को हमारी त्रिपक्षीय बैठक, जिसमें रेल मंत्रालय, श्रम मंत्रालय और श्रम मंत्री की अध्यक्षता में बैठक हुई, जिसमें लोकसभा सांसद सब लोग उपस्थित थे। हमने रेलवे माल गोदाम के श्रमिकों के संबंधित सभी जो उनकी समस्याएं थी उनको विस्तार पूर्वक वहां रखा और 13 मांग हमने सरकार के समक्ष प्रस्तुत किया, जिसमें श्रम रोजगार मंत्रालय ने संगठन द्वारा रखी गई 13 मांगों को उन्होंने स्वीकृत करने का काम किया और उन्होंने माना कि रेलवे माल गोदाम के मजदूरों के साथ वाकई शोषण हो रहा है और आज रेलवे की 70% आमदनी जो माल भाड़ा से आता है उसमें सबसे बड़ा अगर किसी का योगदान है तो रेलवे माल गोदाम के श्रमिकों का। आज क्या वो तो पैसेंजर ट्रेन में वो काम करता है और मालवाही में वो काम करता है। नहीं, पैसेंजर नहीं, ये सिर्फ मालगाड़ी के अंदर जो लोडिंग और लोडिंग होता है। पूरे देश में लगभग 22 लाख टन माल प्रतिदिन देश के कोने कोने में पहुंचाने का काम हमारा माल गोदाम के श्रमिकों पर है। आप सभी लोग देखे होंगे कि कोरोना जैसे लॉकडाउन की स्थिति में पूरा देश में जब सारी व्यवस्था ठप पड़ गई थी तो सिर्फ मालगाड़ी को चलाकर देश में खाद्यान्न सामग्री का आपूर्ति के लिए रखा गया था। उस समय भी हमारा श्रमिक अपनी जान की परवाह न करते हुए देश के समक्ष किसी भी प्रकार का बाधा उत्पन्न हो, उन्होंने अपने देश के लिए समर्पित होकर के काम किया। और 23 मार्च 2021 को जो हमारी बैठक हुई तो इस सभी बातों को ध्यान में रखते हुए सरकार ने हमारे 13 मांग जो श्रमिकों की मूलभूत सुविधाएं, उनके एक्सीडेंटल, उनके पीएफ की, उनका मेडिकल सुविधा तमाम जो थी तो सिर्फ मालगाड़ी को चलाकर देश में खाद्यान्न सामग्री का आपूर्ति के लिए रखा गया था। उस समय भी हमारा श्रमिक अपनी जान की परवाह न करते हुए देश के समक्ष किसी भी प्रकार का बाधा उत्पन्न हो, उन्होंने अपने देश के लिए समर्पित होकर के काम किया। और 23 मार्च 2021 को जो हमारी बैठक हुई तो इस सभी बातों को ध्यान में रखते हुए सरकार ने हमारे 13 मांग जो श्रमिकों की मूलभूत सुविधाएं, उनके एक्सीडेंटल, उनके पीएफ की, उनका मेडिकल सुविधा तमाम जो हमने मांग रखा था उसको स्वीकृत करने का काम। आज यहाँ पे क्या था? आज यहाँ पे क्या है? बंगाल में लगभग माल गोदाम का जो लगभग 60 से 70 हजार की संख्या में काम करते हैं, उसमें से लगभग 80% लोगों का रजिस्ट्रेशन कंप्लीट हो चुका है और 20% जो बचा हुआ है वो भी निकट समय जल्द ही हम लोग कंप्लीट करने का काम करेंगे। आज जो हमारे श्रमिकों के लिए जो सुविधाएं लागू हुआ उसको उन तक पहुंचाने के लिए हमने अपने संगठन का विस्तार किया है और उसमें प्रदेश स्तर का, जोनल स्तर का, माल गोदाम स्तर का, डिवीजन स्तर का पदाधिकारी को चयनित करने का काम किया है, ताकि हम जब सरकार से जो सुविधाएं मजदूरों के लिए लागू कराएं उसको जल्द से जल्द हमारे सभी पदाधिकारी मिलकर के मजदूरों तक पहुंचाने का काम करें, उनको सुचारू तरीके से। मैं आपके समक्ष ये बात भी रखना चाहता हूं कि 23 मार्च 2000 को जो हमारी जो बैठक हुई थी उसमें रेल मंत्रालय के जो पदाधिकारी उपस्थित हुए थे उसमें यह निर्णय लिया गया था कि रेल मंत्री महोदय के साथ पुनः एक बैठक करके और इनका मजदूरी दर सुनिश्चित करके इनको वेतनमान सही प्राप्त हो उसके लिए बैठक करना है। तो मार्च महीना में जो 14 मार्च को पार्लियामेंट सेशन चल रही है, 14 मार्च से लेकर 8 अप्रैल तक में, इसके बीच में हमारी एक महत्वपूर्ण बैठक श्रम मंत्री और रेल मंत्री के साथ हमारे संगठन का होना है, जिसमें इन मजदूरों का वेतनमान सुनिश्चित करके इनको लाभान्वित करना है। और बंगाल से कितना % हुआ है ये थोड़ा बताइए। पंजीकरण यहाँ लगभग 60 हजार के आसपास मजदूरों का हो चुका है। 10-20 हजार जो बचा हुआ है नॉर्थ बंगाल तरफ में उसका प्रोसेस है। टोटल मजदूर यहाँ लगभग 1 से 1.25 लाख के आसपास की मजदूर यहाँ पे क्या हुआ? आज यहाँ पे किस यहाँ आज कार्यक्रम हुआ, हमारे सभी पदाधिकारी चयनित किए गए हैं और उनका सर्टिफिकेट वितरण का कार्यक्रम रखा गया। आपका नाम? मेरा नाम मनोरंजन कुमार और मैं इस संगठन का राष्ट्रीय प्रभारी हूँ। और हमारा इस महीने मार्च महीने में जो अति महत्वपूर्ण बैठक होना है, जिसमें कि मजदूरों का एक तरह से भाग्य
उदय होना है। इसके लिए हम सभी पदाधिकारी को एक सही दिशा प्रदान करने के लिए और अपने अपने जिम्मेवारी को वो अपने सही तरीके से निर्वहन करें, इसके लिए आज कार्यक्रम रख करके उनको निर्वाचित करने का काम किया। থ্যাংক ইউ। 1998 রেলে তো বহুদিন ধরে, কিন্তু 1998 সাল ধরে আমি এই সংগঠনের সাথে যুক্ত। মাঝে কিছুদিন আমার পার্সোনাল কারণের জন্য 4 বছর ছিলাম না, বাদ বাকি আমি 1998 থেকে। আজ আপনি রেজিস্ট্রেশন পেলেন, কেমন লাগলো? ভালো, এটা আমার প্রাপ্যই ছিল, এটা অনেক দিন আগেই আমি পেয়ে গেছিলাম। কত বছর রেলে আছে? আমি রেলে 1998 থেকে হিসাব করে নিন না কত হবে। 2 বছরের উদ্যোগ। হ্যাঁ, কেমন লাগছে আজকে? 25 বছর। কেমন লাগছে আজকে? ঠিক আছে, রেল থেকে প্রাপ্য সম্মান পেয়ে খুব ভালো লাগছে খুব। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আগামী দিনে কি বার্তা থাকবে আপনি এই যে পেলেন? আগামী দিনে আমার একটাই বার্তা থাকবে না, কি গুডসের লেবারের ব্যাপারে, যে তারা যেন নিজেদের মধ্যে লড়াই করে নিজেদের অস্তিত্বটাকে শেষ না করে। বহু লোক ঘুরে বেড়াচ্ছে রেলে চাকরি দেবো নাম করে। আপনার ভালো লাগছে আজকে? হ্যাঁ, আপনার নাম? আমার নাম হরিরাম সিং, নয়াটি গুডস লেবার সর্দার। আকাশ ভট্টাচার্যের রিপোর্ট, রেগুলার নিউজ। সব সময় শুধু একটাই কথা, জাসমিন ইউ লুকিং সো গর্জিয়াস, হাউ ইউ স্টে সো বিউটিফুল, স্টানিং। সব সময় পিকচার পারফেক্ট কিভাবে? সিক্রেটটা বলি, সাজ অ্যাপ, বিউটি অ্যাট ইউর ফিঙ্গার টিপস। এখানে পাবেন ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এবং হাইজিনের গ্যারান্টি। তাই এখন অড শো হোক আর পার্টি নাইট, আই এম অলওয়েজ রেডি টু লুক গর্জিয়াস উইথ সাজ অ্যাপ। Are you? Download Saj app now. আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান তৃণমূল কংগ্রেস নেতা তাপস মুখার্জির বাড়ি লক্ষ্য করে গুলি করার অভিযোগ, গুলির খোল গুলি উদ্ধার করে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। অভিযোগ, উত্তর 24 পরগনা বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান তৃণমূল কংগ্রেস নেতা তাপস মুখার্জি বনগাঁ হাই স্কুলের মোড়ের বাড়ির নিচে বুধবার গভীর রাতে কয়েকজন যুবকের কথা শুনতে পেরে তাপস মুখার্জি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি করছে। সেই সময় তাকে উদ্দেশ্য করে তাই ওই যুবকেরা গালাগালি করে তাদের নিচে নেমে আসতে বলে। তারপরে কয়েকটি গুলির শব্দ শুনতে পান তাপসবাবু। সকালে উঠে কয়েকটি গুলির খোলও ও গুলির দেখতে পান তারা। পরবর্তীতে বনগাঁ থানায় খবর দিলে পুলিশ এসে দুটি গুলির খোল ও একটি গুলি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে। রাত্রে আমি বাথরুম করে উঠি, তখন প্রায় 2টো। তা দেওয়ার পরে আমি দেখছি নিচে কিছু আওয়াজ পাচ্ছি, কটা ছেলের গলা পাচ্ছি। কারণ এত রাত্রে কারা, আমি গ্রিল দিয়ে তাকিয়ে বলছি এই তোরা কারারে এত রাত্রে কী ব্যাপার? তখন আমার একটা খিস্তি দিয়ে বলে নিচে নেমে বললে আমি ভিতর দিকে সরে গেলাম। সরে যাওয়ার পর আমি 2টো আওয়াজ পেয়েছি। এই 2টো আওয়াজ পাওয়ার পরে রাত্রেবেলা ঘুমাই না, প্রেশারের রুগী, যাই হোক আমি শুয়েছিলাম। ভোরবেলা উঠে যে কী ঘুম পড়লো না কী পড়লো দেখার জন্য আমি নিচে গেলাম। নিচে যাওয়ার পরে কোনার থেকে পাশের বাড়ি একটা ছেলে এই গুলিগুলো পেয়েছে। পেয়ে এখন আবার এই দেয়াল থেকে একটা আমার এই যেখানটা বসি ঠিক এই জায়গাটা একটা পাওয়া গেল এখন। তাহলে রাত্রে নিশ্চয়ই ওরা সেইভাবে, আমি যখনই গেছি তখনই হয়তো করেছে, হয়তো সেটা ফাটেনি। সেটা কি করে সেটা তো বলা খুব মুশকিল না। থানায় অভিযোগ করেছে? থানায় অভিযোগ আমি আইসির সঙ্গে কথা বললাম, উনি 1:30টার সময় যেতে বলেছেন আমাকে। রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে হয়? আমি এইটা তো এই মুহূর্তে বলতে পারছি না। আমার মেয়ে তো দাঁড়িয়েছে 8 নম্বরে। এখন মেয়েকে সেদিন অনেক হুমকিও দেওয়া হয়েছে ওখান থেকে। এখন মেয়ে ওই সেখান থেকে ওদিন তাড়া করেছিল যে যার জন্য মেয়ে সেদিন থেকে বাচ্চা 2 দিন আমার এখানেই ছিল। তো বাচ্চা 2কে রাত্রে ওর বাবা নিয়ে চলে গেছে, মেয়ে আমার এখানে ছিল। মেয়েটা জাতীয় কংগ্রেসের প্রতীকে দাঁড়িয়েছে। হ্যাঁ, আপনি তো আমি তৃণমূল। এই খোলগুলো কিসে? হ্যাঁ, এই খোলগুলো যেগুলো এটা মনে হচ্ছে গুলির। আপনি কটা শব্দ পেয়েছেন? আমি 2টো শব্দ পেয়েছি। আপনার নাম? তাপস মুখার্জি, প্রাক্তন পৌর প্রধান, বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহসভাপতি। অ্যাকচুয়ালি আমি 8 নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেস প্রার্থী, এই বছর ভোটে দাঁড়িয়েছিলাম। আমার তো সেদিনকের পর থেকে আমার সাথে গন্ডগোল হয়, কারণ ভোট কেন্দ্রে নিয়েও প্রচুর গন্ডগোল হয়েছে বিরোধী দলের সাথে। তো সেদিনকের পর থেকে আমার প্রতি হুমকিও চলে যে
আমাকে মারার হুমকি চলে। যাই হোক, ভোট কেন্দ্রে আমার সাথে গন্ডগোল হয় বিরোধী প্রার্থীদের, সেটা সবাই কম বেশি জেনে গেছে এখনো অবধি। তো তারপর থেকে আমি বাপের বাড়ি থাকি, বাবার কাছে এসেছিলাম, কালকে রাত্রেও ছিলাম। তো রাত্রির 1:30-2টোর সময় তোমার হচ্ছে বাবা ওঠে, বাথরুমে উঠলে বারান্দা আমার নিচে উঠোনে কয়েকটা ছেলেপেলের আওয়াজ শুনতে পাই। উনি গিয়ে ওনাদের তখন ওপর থেকে বলেন যে কে তোরা, তখন ওনাকে একটা গালিগালাজ করে বলে নিচে নামতে বলা হয়, উনি সরে যান। উনি সরে গেলেই তখন ফায়ার করা হয়। সকালবেলায় উঠোনে গুলি পাওয়া গেছে, আর একটা গুলি আমার এই বারান্দাতে পাওয়া গেছে সকালবেলায় চেয়ারের পাশে পড়ে। তো এখন বুঝতে পারছি না যে সমস্যাটা কি নিয়ে, আমাকে নিয়ে এত কেন সমস্যা। আমি তো হেরেও গেছি, এমন নয় আমি জিতে গেছি। তো আর আমার বনগা বাজারে আমার সাথে কারুর এরকমভাবে শত্রুতা এখনো অবধি তৈরি হয়নি যে তারা আমাকে মানে শ্যুট করার জায়গায় আমি চলে যেতে পারি। সবার সাথেই আমার, সব বিরোধী দলের সাথেও কিন্তু আমার একটা সদ্ভাব আছে, এখনো অবধি ছিল। কিন্তু এই ভোটের দিন থেকে শুরু হয়েছে আমার গন্ডগোল, অশান্তি। তো যার জন্য আমি বনগাতেও থাকতে পারছিলাম না কম বেশি সেদিন ভোটের পর থেকে। আমি কালকে ফিরেছি কাউন্টিংয়ের জন্য, কালকে ফিরে আমি বাপের বাড়ি আবার চলে আসি। তো সারাদিন কোনো রকম কোনো সমস্যা নেই। রাত্রি 1:30টার সময় যদিও আমি ঘুমিয়েছিলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বনগাবাসীর কাছে, ইভেন প্রশাসকের কাছে, যে আমার দায়িত্বটা কে নেবে। এমন নয় আমি এখানে বনগার বড় কোনো রাজনৈতিক ফিগার বা আমার সাথে কোনো শত্রুতা আছে কারোর ব্যক্তিগতভাবে। তো এই গন্ডগোলটা কিন্তু ভোট কেন্দ্র থেকেই শুরু হয়েছে। এবার আমি থানায় কমপ্লেন করেছি, অফিসিয়ালি কমপ্লেনটা একটু পরে করতে যাব। আর সমগ্র আমার পার্টির মানুষের কাছেও জানানো হয়েছে, বনগাবাসীর কাছেও বলেছি। এখন আমি কি করব আমার সেটাই, কারণ রাজনীতির জায়গায় রাজনীতি তো হয়ে গেছে। হ্যাঁ, ভীষণভাবে আতঙ্কে আছি, কারণ আমার রাজনীতি তো করে চলবে না, আমি তো বাড়ি বসে থাকতে পারবো না, আমার জনজীবন তো আমাকে চলতেই হবে, আমার কাজ করে খেতে হবে। এবার আমার নাম দেবযানী চ্যাটার্জি। ব্যুরো রিপোর্ট, রেগুলার নিউজ। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকবো, মনের মতো বাড়ি কোথায় পাবো? হ্যাঁ, ঠিকই ভেবেছেন। মনের মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2 BHK ও 3 BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890726878 এবং আপনারা কল করতে পারেন আরো একটি নম্বরে 9831919515 এই নম্বরে।